তার বাইরে দাঁড়িয়ে এক ধারে হাঁক ছেড়ে কথাগুলো বললেন রাফিয়া বেগম। মেয়েটাকে নিয়ে তিনি আর পারেন না। সে কখন থেকে ডাকছে, অন্তত একটা রেসপন্স তো করবে, তাই না? কিন্তু না, মহারানী কি আর এই অধমের কথা শুনবে? রাফিয়া বেগম এবার উদ্যত হন দুটো কড়া কথা শোনাতে, কিন্তু তখনই খট করে শব্দ তুলে দরজা খুলে দেয় অরিন। রাফিয়া বেগম যেই না কিছু বলতে যাবে, অমনি তার নজর পড়ে মেয়ের ফ্যাকাশে মুখের দিকে। তৎক্ষণাৎ তিনি আতকে উঠেন ব্যাকুল হয়ে, মেয়ের গালে হাত রেখে জিজ্ঞেস করেন, অরি, কি হয়েছে রে মা? শরীর খারাপ লাগছে রে? অরিন কিচ্ছু বলল না। এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে তার হাতটি টেনে এনে বিছানায় বসায়। তারপর কোনো রূপ শব্দ না করে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে অরিন। রাফিয়া বেগম মেয়ের কাণ্ডে অবাকের চেয়ে চিন্তিত হন বেশি। মেয়ের খোলা চুলগুলোয় হাত বুলিয়ে আওড়ায়, কি হয়েছে তোর? মাকে বলবি না? অরিন ধরে আসা কণ্ঠে থেমে থেমে বলতে লাগলো, আম্মু, আমার না ভালো লাগছে না কিছু। কেমন লাগছে যেন। কেন এমন লাগছে এই প্রশ্নটা করো না প্লিজ। আমি হয়তো উত্তর দিতে পারবো না। আচ্ছা আম্মু, আমরা কেন নিজেদের আবেগকে ঠিকমতো সামলাতে পারি না? কেন নিজেদের মনকে সামলাতে পারি না? রাফিয়া বেগম নির্বাক হয়ে মেয়ের কথাগুলো শোনেন। আজ তিনি উপলব্ধি করতে পারছেন মেয়েটা যে তার আর ছোট্ট নেই, বড্ড বড় হয়ে গিয়েছে। রাফিয়া বেগম মেয়ের মাথায় যথাসাথে চুমু খান, অতঃপর বলতে লাগলেন, হয়তো সবটাই তোমার বয়সের ঝোঁক অরি। আসলে এখানে তোমাদের দোষ নেই, কেননা এই বয়সে এরকম আবেগ আসা যে একদম স্বাভাবিক। কিন্তু প্রতিবার যে এই বয়সের আবেগ সঠিক হবে এমনটা কিন্তু নয়। কিছু কিছু সময় আমরা আমাদের চোখের ভালো লাগাকে নিজেদের মনে আবেগ বলে মেনে নেই। তাই এই বয়সের ঝোঁকে পড়ে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে আমাদের বিরত থাকা উচিত। অরিন মায়ের কথাগুলো মনোযোগ দিয়ে শোনে, মনে মনে ভাবছে হয়তো রোদ্রের প্রতি তার ফিলিংসটাও নিতান্তই বয়সের ঝোঁক। অরিন এবার মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে তার মায়ের কোমর জড়িয়ে ধরে আসা কণ্ঠে বলে, আম্মু, আমি কিছুদিন নানা বাড়িতে যেতে চাচ্ছি। প্লিজ এবার আর না করো না। আমি সত্যি একটু কোথাও ঘুরতে যেতে চাচ্ছি। অন্তত এতে যদি মনটা একটুখানি ফ্রেশ হয়। রাবিয়া বেগমের সাহসে আজ আর কুলোয় না মেয়েকে না বলতে। তিনি মেয়ের মাথায় চুমুকে সম্মতি দিলেন। অর্ণব চোখ বুজে পড়ে রইল মায়ের কোলে। তার মানে অরি বাড়িতে নেই? রৌদ্রের করা প্রশ্নে রাফিয়া বেগম মাথা ঝাঁকায়। তারপর আর কিছুক্ষণ এটা সেটা নিয়ে কথা বলে তিনি চলে যান। এদিকে অরণ্যে চলে যাওয়া যেন কিছুতে মেনে নিতে পারছে না রৌদ্র। সে বুঝি থমকে গিয়েছে সেখানেই। বারে বারে তার মনে হচ্ছে এই বুঝি সে অরিনকে হারিয়ে ফেলল। না, আর ভাবতে পারছে না রৌদ্র। সে গটগট পায়ে ছুটে যায় নিজের রুমে। কোনো রকম নিজের রুমে পৌঁছে দরজা লাগিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে অনবরত। সে বেশ বুঝতে পারছে অরিন তার উপর অভিমান করে চলে গিয়েছে। রৌদ্র নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা চালায়, কিন্তু না, এই মুহূর্তে রাগে তার মাথা ফেটে যাচ্ছে। রৌদ্রর চোয়াল শক্ত করে সারা ঘরময় পায়চারি চালায়, তবুও রাগ বুঝি কমবার নাম নেয় তার। শেষমেশ উপায় না পেয়ে রৌদ্রের হাত মুষ্টিবদ্ধ করে অনবরত দেয়ালে ঘুষি মারতে থাকে আর মুখ দিয়ে বিড়বিড়িয়ে বলতে থাকে, এত অভিমান কেন তোর সানশাইন? এতটা অভিমান? কি করে এই অভিমান ভাঙাবো আমি? কি করে ফেরাবো তোকে? বেশ কয়েকটা ঘুষি মারার পর রৌদ্র থামে। হাতটা তার একেবারে থেতলে গিয়েছে ঘুষির প্রকোপে। তো বান্দার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে আবারও নিজের চুল খামচে ধরে বলতে থাকে, ভালোবাসবি আর কষ্ট পাবি না তা কি করে হয় সানশাইন? আমি আমি যে এক জ্বলন্ত আগুন রে। আমার ভালোবাসার আগুনে নিচ থেকে দগ্ধ হতে এসেছিস তুই। তাহলে এত সহজে তোকে ছাড়ি কি করে বলতো? তারপর রৌদ্র নিজের চুলগুলো ছেড়ে দিয়ে এগিয়ে যায় নিজের ফোনের কাছে। তারপর লক খুলে অনেক একটি ছবি নিজের সামনে ধরে বাঁকা হেসে বলল, এত সহজে তোকে ছাড়ছি না সানশাইন। যেখানে তুই নিজে থেকে আমায় ভালোবাসার কথা স্বীকার করেছিস সেখানে তোকে ছাড়ার তো প্রশ্নই আসে না। এতদিন রৌদ্রের কেয়ার দেখেছিস, কিন্তু এবার থেকে রৌদ্রের পাগলামি দেখবি। আই রিপিট, আমার পাগলামি দেখবি মিসেস
হাসলো রৌদ্র। সত্যি কি অরিন আবারও ফিরবে রৌদ্রের জীবনে? সত্যি কি পূর্ণতা পাবে তাদের ভালোবাসা? এহসান বাড়ির অদৃশ্য শেকল ছাড়িয়ে পারবে কি তারা নিজেদের ভালোবাসাকে জয় করতে, নাকি আবারও হারিয়ে যাবে এই ভালোবাসা পরিবারের তুচ্ছ কিছু নিষেধাজ্ঞার প্রাচীরে? জানতে হলে চোখ রাখুন সঙ্গীন হৃদয় অনুভূতির। জানতে হবে তো, সো সাথেই থাকুন। অরিন যেদিন চলে গিয়েছিল সেদিনই রুহির বিয়ের ডেট ফিক্সড হয়। এই তো আর সপ্তাহখানেক পরে শুক্রবারটাই উভয় পরিবারের সম্মতিতে বিয়ের জন্য ধার্য করা হয়েছে। সেদিন অরিন হুট করে চলে যায় বাড়ির সকলে অবাক হন। একে একে নানান প্রশ্নে জর্জরিত করেন রাফিয়া বেগমকে, কিন্তু রাফিয়া বেগম সকলকে এক কথাই বলি কাটিয়ে দিয়েছেন বিষয়টা, আর তা হচ্ছে অরিনটা তার নানুকে খুব মিস করছিল, তাই আর কি পাঠিয়ে দিলাম। কয়েকদিন ঘুরে আসলে ভালো লাগবে হয়তো। রাফিয়া বেগমের যুক্তিতে আর কেউ প্রশ্ন করেননি কেউ। ফলস্বরূপ আজ এতদিন মেয়েটা বাড়ি থেকে দূরে। শুধু যে বাড়ির অন্য সদস্যরা অরিনের জোর চলে যাওয়ায় মন খারাপ করেছে এমন না, সাব্বির সাহেব তো রীতিমতো এই বিষয় নিয়ে স্ত্রীর সাথে বেশ কয়েকবার মনোমালিন্য করেছেন। এমনকি কথা বলা বন্ধ রেখেছেন দু একদিনের জন্য। মানুষটা আবার মেয়ের জন্য বড় টান, কিন্তু তবুও প্রিয়তমা স্ত্রীর সাথে বেশি দিন মনোমালিন্য করে থাকতে পারেননি। ঠিক ওই একবারই কথা বলতে জানতে চেয়েছেন মেয়ের হঠাৎ চলে যাওয়ার কারণ, কিন্তু রাফিয়া বেগমের বরাবরই এই ব্যাপারটা এড়িয়ে গিয়েছেন সদর্পণে। কেননা মেয়েদের কিছু কিছু কথা মা অবধি সীমাবদ্ধ থাকাটাই শ্রেয়। তাছাড়া তিনিও যে মেয়েটাকে নিয়ে চিন্তিত না এমন নন, কিন্তু আসলে মেয়েটার বয়সটাই যে আবেগের। তিনি চেয়েছিলেন মেয়েটা যেন আবেগে ভেসে কোনো ভুল না করে বসে, তাই তো এখান থেকে দূরে পাঠিয়ে দিলেন। থাকুক না কয়েকদিন একা, নিয়ন্ত্রণ করতে শিখুক নিজের আবেগকে। আরও একটা মানুষ আছে যিনি কিনা অরিনের চলে যাওয়ায় একেবারে মূর্ছা গিয়েছে প্রায়। মানুষটা আর কেউ না অনেক। বোনের হুট করে চলে যাওয়ায় তার সন্দেহের কাঁটাটা একেবারে গিয়ে পড়েছিল রৌদ্রের উপর। মায়ের কথায় সেদিন অনেক নিজের অরিনকে রেখে এসেছিল নিজে গিয়ে নানা বাড়িতে। সেদিনের মুহূর্তটা এখনও চোখে ভাসে অনেকের। 17 দিন আগের কথা। অনেক যখন অরিনকে নিয়ে রওনা হয়েছিল সেদিন সারাটা রাস্তা অরিন ছিল একেবারে নির্বাক। অনেক খেয়াল করেছিল অরিনের শুকনো প্রায় ফ্যাকাশে মুখখানা। মেয়েটার মুখের হাসি তখন ঠিক কোথায় যে হারিয়ে গিয়েছিল তা জানা নেই অনেকের। পৌটো রাস্তায় অনেক এটা সেটা নিয়ে অনেক কথা বলেছিল, কিন্তু অরিন সবগুলো কথার প্রত্যুত্তর শুধু হুঁ হ্যাঁ বলে উত্তর দিয়েছে। অনেক আর বোনকে একবারই কিচ্ছু জিজ্ঞেস করেনি। তার মনে তখন চলছিল একজনকে সামনে থেকে কয়েকটা প্রশ্ন করার ব্যাপক ইচ্ছা। অরিনকে নানা বাড়িতে রেখে সঙ্গে সঙ্গেই বাড়ির দিকে ফিরে গেল অনেক। কেননা সেদিন বিকেলে তো রুহির বিয়ের ডেট ফিক্সড করার কথা ছিল। অনেক যখন বাড়িতে ফিরে ততক্ষণে সে দেখতে পায় বাড়ি ভর্তি মেহমানকে। অনেক প্রথমে এদিক ওদিক রৌদ্রকে খোঁজে, অবশেষে পেয়েও যায় একটা সময়। তবুও ব্যস্ততায় কাঙ্ক্ষিত মানুষকে কিছু না বলে মুখাব গম্ভীর করে রেখে মেহমানদের সঙ্গে বিয়ের আলোচনায় সামিল হয়। রাত যখন 1:45, গ্রীষ্মের ভ্যাপসা গরমে চারপাশটা নিবদ্ধ। দূর আকাশে আজকে কেমন চাঁদের উপস্থিতি নেই, ফলে আজকে অন্ধকারে বুঁদ হয়ে আছে আকাশ পৃষ্ঠ। এরই মাঝে পশ্চিম দিক থেকে ক্রমাগত আগত মৃদুমন্দ বাতাস গায়ে লাগার অতটা খারাপ লাগছিল রোজের। পরনে অফ হোয়াইট শর্ট, হাতার টি শার্টটাও আর ঘামে ভিজছে না আপাতত। সে কেমন নিরেট দৃষ্টিতে দূর অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে। ক্ষণে ক্ষণে তার ভেতর থেকে আসছে এক ফলে দীর্ঘশ্বাস। ঠিক তখনই পেছন থেকে কারো পায়ের শব্দে সতর্ক হয় রৌদ্র। পেছনে না তাকিয়ে সে বুঝতে পারে মানুষটাকে। কয়েকপল নীরবতা চলো দুজনের মাঝে। মুহূর্ত বাদে রৌদ্র নিজ থেকে নীরবতা ভেঙে গম্ভীর কণ্ঠে বলতে থাকে, দিয়ে এসেছিস তোর বোনকে? ওপাশে মানুষটা নিশ্চয় কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর না পেয়ে পেছনে ফিরে রৌদ্র। তখনই দেখতে পায় অনেকের গম্ভীর হয়ে থাকা মুখখানা। রৌদ্র হয়তো কিছু আজ করল। চাদর রেলিংয়ে শরীর হেলিয়ে 2 হাত বুকে গুজে সামনে তাকিয়ে রইল শান্ত দৃষ্টিতে। কিয়ৎক্ষণ বাদে আবারও বলল, কিরে কথা বলবি না? মুহূর্তেই মাথা উঁচু করে অনেক বরাবরের মতো শান্ত চোখ জোড়া আজ বজ্র অশান্ত ঠেকছে রৌদ্রের কাছে। অনেক ধীর কদমে এগিয়ে এসে একদম রৌদ্রের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ে। অতঃপর গম্ভীর হয়ে পড়ল, কি বলছো আমার বোনকে? রৌদ্র নির্বাক দৃষ্টি তার
আপাতত ফ্লোরের দিকে নিবদ্ধ। অনেক আবারও প্রশ্ন করে। জিজ্ঞেস করেছি তোমায়, উত্তর দিলে না যে? রোদ্র বুক হতে হাত চোরা খুলে নিয়ে ট্রাউজারের পকেটে গুজে নিয়ে সময় নিয়ে বলল, অনেক, তুই জানিস আমরা এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পাই ঠিক সেই মানুষগুলো থেকে যাদেরকে আমরা নিজের চাইতেও বেশি ভালোবাসি। তোর বোনের সাথেও ধরে নিয়ে এমনটাই হয়েছে। থামলো রৌদ্র। শেষের কথাটা কেমন কাপা কাপা গলায় বলল ছেলেটা। অনেক নির্বাক হয়ে শুনছে সবটা। তারও যে মনে অনেক প্রশ্নগুলোর উত্তর জানা এই মুহূর্তে তার অত্যন্ত জরুরি। রৌদ্র আবারও বলতে লাগলো, জানিস তোর বোনটা না বড্ড বোকা। দেখ না, কত সহজে নিজের মনের কথাগুলো আমার সামনে উন্মুক্ত বইয়ের পাতার মতো মেরে ধরলো পাগলিটা। অথচ আমি কি করলাম? এ পর্যায়ে গলা ধরে আসে রৌদ্রর। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে অনবরত। অনেক পাশ থেকে তার কাঁধে হাত রাখে ব্যাকুল চিকিৎস করে। রৌদ্র তার কথা জবাব না দিয়ে আবারও নিজের মতো বলল, অনেক রে, হরিটা বোধহয় আর আমায় ক্ষমা করবে না রে। পাগলিটাকে যে খুব কষ্ট দিয়ে ফেলেছি। তার ব্যক্ত করা প্রেমের সম্মোহনে নাকচ করেছি, অস্বীকার করেছি নিজের অনুভূতিকে, খাদিয়েছি আমার পাগলিটাকে। জানিস, ওনা আমার সামনে বসে চোখের পানি ফেলেছিল, অথচ আমি চেয়েও তাকে আগলে ধরতে পারিনি তার মাথাটাকে বুকে জড়িয়ে তার চোখের পানি মুছতে। কি করে মুছতাম বলতো, যেখানে সেই কাজল রাঙা চোখগুলো থেকে পানি ছড়াবার জন্য একমাত্র আমিই দায়ী। রৌদ্রের গলাটা হঠাৎই ব্যথা হয়ে আসছে। মনে হচ্ছে কেউ খুব শক্ত করে গলাটা চেপে ধরেছে। হয়তো কান্না আটকানোর প্রবল চেষ্টা, এমনটাই হচ্ছে ছেলেটার। পাশ থেকে অনেক বাখারা চোখ থেকে কখন যে চুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। সেদিকে একেবারে বেখবর ছেলেটা। সে যে ব্যস্ত এখন তার সামনে দাঁড়িয়ে থাকা প্রেমিক পুরুষটার ব্যর্থতার কথাগুলো শুনতে। রৌদ্র কাঁপা কাঁপা করে আবারও বলতে লাগলো, অনেক, আজ থেকে আমিও যে খুনি হলাম রে। চমকায় অনেক হতবাক হয়ে যা রৌদ্রের কথা অবাক গলা জিজ্ঞেস করে। মানে? রৌদ্র কেমন করে যেন হাসল। ছেলেটার চোখগুলো কেমন চিকচিক করছে, হয়তো অনুমতির অভাবে অশ্রুকণাগুলো বেরিয়ে আসছে না। সেই মুখে অপ্রার্থিব হাসি রেখে বলা, অনেক, যারা মানুষ খুন করে তারা খুনি। হয়তো কেউ কেউ মানুষের দেহটাকে খুন করে, একেবারেই নিঃশেষ করে দেয়, এতে করে মানুষটার মৃত্যু হয়। কিন্তু যারা মনের খুন করে তারা কি খুনি হলো না? হ্যাঁ হয়। দেখ না, মনটাকে খুন করলে একটা মানুষ হয়তো একেবারেই মরে না, কিন্তু বেঁচে থাকা অবস্থায় ধুকে ধুকে মরে, হারিয়ে ফেলে নিজের সকল বেঁচে থাকার ইচ্ছা। কোনো রকম জড়বস্তুর ন্যায় বেঁচে থাকে বাকিটা জীবন। তাহলে সেদিক থেকে বলতে গেলে আমিও খুনি বই কি। আমিও যে তোর বোনের মনের অনুভূতিকে খুন করলাম, পাপিষ্ঠ হলাম বাকিটা জীবনের জন্য। নিজের ধৈর্য হারায় রৌদ্রের সামনে এসে বলতে থাকে, তাহলে কেন কষ্ট করছো এত? কেন নিজের অনুভূতিকে আটকে রাখছো? কেন নিজের সাথে আমার বোনটাকে কষ্ট দিচ্ছ? কেন রোদ ভাই, কেন? রৌদ্রের নিঃশ্বাস ভারী হলো। থমথমে পরিবেশে যা বড়ই অপ্রার্থিব শোনাচ্ছে। রৌদ্র সময় নিয়ে বলল, আমি এই পরিবারকে ভাঙতে পারবো না অনেক। নিজের ভালোবাসার জন্য এতটাও স্বার্থপর হতে পারবো না আমি। তাই বলে এভাবে কষ্ট পাবে? হারাতে দিবে আমার বোনটাকে? রৌদ্র প্রতিউত্তরে কিছু না বলে সেখান থেকে হেঁটে চলে যেতে নেয়। ঠিক তখনই অনেকের বলা একটা কথায় থমকে যায় তার পা দুটো। নিঃশ্বাস যেন ক্রমাগত আটকে আসছে তার। রোদ ভাই, আল্লাহ না করুক যদি কখনো এমনটা হয় যে বনু আর পরিবারের মাঝে যে কোনো একজনকে চুজ করতে হবে, তখন তুমি কাকে চুজ করবে? আমার বোনটাকে কি তখন একা করে দিবে? রৌদ্র সময় নিল, নিজেকে স্বাভাবিক করে ঘাড় বাঁকিয়ে জবাব দিল, আমার শেষ নিঃশ্বাস থাকা অব্দি অরিনকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। বলেই সামনের দিকে এক কদম বাড়াতেই আবারও ভেসে আসছে অনেকের গম্ভীর গলা। তবে মনে রেখো রোদ ভাই, তোমার এ কথায় যদি বিন্দুমাত্র হেরফের হয় তাহলে আমি অনেক ভুলে যাব পৃথিবীর সকল সম্পর্কের সীমা, ভুলে যাব এসএন বাড়ির তথাকথিত নিষেধাজ্ঞা। বলি সে রৌদ্রকে পাশ কাটিয়ে চলে যেতে নাই, কিন্তু আবারও কি মনে করে পেছনে না তাকিয়ে গম্ভীর গলায় সুছল, ভাইয়া, এটা কিন্তু ইস্তিয়াকে এহসান অনিকের দেওয়া আলটিমেটাম না, বরং এক ভাইয়ের তার বোনের জন্য দেওয়া ওয়ার্নিং। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না অনেক। গট গট পায়ে চলে গেল ছাদ থেকে। অন্যদিকে পেছনে হয়তো বিহল হয়ে দাঁড়িয়ে আছে রৌদ্র। হয়তো ভাবছে পৃথিবীর অসংখ্য দুর্বল মনের ছেলে থাকলেও ভাই হিসেবে প্রতিটি ছেলের শক্তিশালী। বর্তমান
সেদিনের পর থেকে অনেক প্রতি সপ্তাহে 2 দিন করে ছুটি নিয়ে বোনের কাছে চলে যায়। আজকেও যাবে, কিন্তু সে একা নয়, বরং তার সাথে বাবা, চাচারা সবাই যাবে, কেননা আজকে অরিনের ভর্তি পরীক্ষার রেজাল্ট দেবে। সে সকাল থেকেই এই জন্য এহসান বাড়ির পরিবেশ বড়ই রমরমা। তাছাড়া আজকে তারা অরিনকে সাথে করে নিয়েও আসবে। আগামীকাল সবাই চলে যাবে নিজেদের গ্রামের বাড়িতে। রুহির বিয়েটা যে সেখান থেকেই দিতে চান কবির সাহেব। হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। অনেক সে কখন থেকে রেডি হয়ে বাইরে অপেক্ষা করছে। পরনে ধূসর প্যান্টের উপর কালো শার্টের বুকের কাছে 2টো বোতাম খোলা, চুলগুলো বেশ পরিপাটি, ফর্সা মুখশ্রী রোদ্রের তোপে লাল হয়ে আছে। থুতনির মাঝের ভাঁজটা যেন আগের চেয়ে আর একটু প্রকোপ হয়ে উঠেছে। অনেক একটু পর পর হাত ঘুরে দেখছে, কিন্তু না, সময় যেন আর এগোচ্ছে না। অনেকের এসব ভাবনার মাঝে সেখানে শার্টের হাতা গুটাতে গুটাতে উপস্থিত হয় রুদ্র। কালো প্যান্টের ওপর ম্যাজেন্টা রঙের শার্টে শ্যামপুরুষকে বরাবরই আকর্ষণীয় ঠেকছে। চুলগুলো কিছুটা এলোমেলো, তবুও তার লুকের সাথে যেন বজ্র মানানসই। আজকে তার বিড়াল চোখগুলো চশমার আলে ঠেকে নেই। হাতে সিলভার কালারের ওয়াস্টার, গায়ে রোদের আলো পড়ে কেমন চিকচিক করছে। অনেক হাঁ করে তাকাইল রোদ্রের দিকে। রুদ্র অনেকের এমন হাঁপা ফ্রিকোচকায়। অনেককে পাশ কাটিয়ে গাড়িতে বসতে বসতে বলা, মুখ বন্ধ কর, মাছি ঢুকবে। তৎক্ষণাৎ মুখ বন্ধ করে নেয় অনেক। আমতামতা করতে থাকে এদিক ওদিক তাকে। পরক্ষণে কিছু মনে পড়ে ভঙ্গিতে বলা, আচ্ছা, তুমি গাড়িতে বসলে কেন? তুমি কি যাচ্ছ নাকি আমাদের সঙ্গে? অনেকের কথায় ফ্রিক্ষেপিন জবাব দেয় রুদ্র। এনি ডাউট? না মানে আগে তো বললে না। সো হোয়াট? অনেক আর কথা বাড়ালো না। তাছাড়া বাড়িয়ে বা লাভ কি? রৌদ্র ভাই কি আর সোজা কথা উত্তর দিবে? অনেক গিয়ে রৌদ্রের পাশের সিটে বসে পড়ে। তাকে বসতে দেখে রৌদ্র গাড়ি স্টার্ট দেয়। তারপর গাড়ি ছুটে চলে তার গন্তব্যে। 2 ঘন্টা পর গাড়ি এসে থামে নরসিংদী জেলার ভৈরবপুর গ্রামে। তাদের পৌঁছানোর আগে কবির সাহেব চলে এসেছেন। এতে অবশ্য দোষটা রৌদ্ররই, কেননা সে আসার সময় মাঝ রাস্তায় কোনো একটা কারণে গাড়ি থামিয়েছিল, যার দরুন তারা আধ ঘন্টা লেট করে পৌঁছায়। অনেক গাড়ি থেকে নামতেই কোথা থেকে যেন অনেক ছুটতে এসে আসে পারে ভাইয়ের বুকে। হঠাৎ এমন হওয়ায় ভরকে যায় অনেক, তবুও 2 হাতে শক্ত করে জড়িয়ে রাখে বোনকে। অরিনকে বুকে রেখে মাথায় হাত বুলিয়ে অনেক বলা, বনু আর ইউ ওকে? অনেক মাথা ছাকায় ভাইয়ের বুক থেকে উঠিয়ে দৃষ্টি ফেলে ভাইয়ের দিকে। ছলছল চোখ জোড়া দেখে বিচলিত হয় অনেক। বিচলিত হয়ে বোনের গালে এক হাত রেখে চিকিৎস করে। কি হয়েছে বনু? তোর চোখে পানি কেন? কে কি বলেছে? আমায় শুধু একবার বল। অরিন ভাইয়ের কথা মুচকি হাসল। ফলে দৃশ্য হলো তার গালে সেই চিরচেনা গর্তগুলো। বোনের মুখে হাসি দেখে অনেক বেচারা হাঁপ ছেড়ে বাঁচে। সে কিছু বলতে যাবে তার আগে অরিন ফটফট করে বলল, ভাইয়া রেজাল্ট বের হয়েছে, আমি চান্স পেয়েছি। ও এই কথা? সামান্য এটুকুর জন্য? বলেই থমকে যায় অনেক। যখনই বোধগম্য হয় পুরো বিষয়টি, তখনই বোনের দিকে তাকে আমতামতা করে বলে, সত্যি? অরিন পরপরই মাথা ছাকায়। অনেকের তখন কি হলো, সে খুশিতে আত্মহারা বোনকে কোলে তুলেই নেয়। বোনকে উঁচুতে তুলে আত্মহারা হয়ে বলতে থাকে, আমি জানতাম আমার বোনু নিশ্চয়ই পারবে। আমার বোনটা বেস্ট এভার। অরিনও হাসতে থাকে ভাইয়ের কথায়। অন্যদিকে গাড়ির ভেতরে একজোড়া চোখ পলকিন তাকিয়ে আছে সেই চোখ পড়া মন করা হাসির দিকে। সেই হাসির প্রতিটি ধ্বনি যেন তার কানে এক অন্যরকম ভালো লাগা সৃষ্টি করছে। কখন যে সেই হাসির দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের চোচো এক চলতে হাসি রেখা ফুজে উঠেছে খেয়াল করেনি রৌদ্র। তাছাড়া খেয়াল করার সময় বা কই, সেই থোড়াই না নজর ফেরাবে নিজের প্রাণ সম্রাট থেকে। তোমরা কি আজ আর ভেতরে আসবে নাকি বাইরে দাঁড়িয়ে আনন্দ উল্লাস করবে? সাব্বির সাহেবের কথায় সম্বিত ফিরে পায় অনিক আর অরিন। অনিক বোনকে সযত্নে কোল থেকে নামিয়ে দেয়। তারপর অরিনের হাত ধরে ভেতরের দিকে এক পা বাড়াতে হঠাৎ থমকে যায়। কিছু একটা মনে পড়ে ভঙ্গিতে তড়িৎ পেছনে ফিরে গাড়ির দিকে তাকিয়ে জিভ কেচে গলা উঁচু করে বলে, রোদ ভাই বের হবে না?
সাহস হাসি মাখা মুখটা থমথমে হয়ে যায় অরিনের। ভাইয়ের হাতে হাত রেখে আর চোখে তাকালো গাড়ির দিকে। তখনই গাড়ি থেকে নেমে আসো রৌদ্রকে নামতে দেখে অরিনের মামা থেকে শুরু করে নানু বাড়ির উঠোনে চলে আসেন সবাই। অরিনের নানু তো রীতিমতো ব্যস্ত হয়ে পড়লেন রৌদ্রকে দেখে। তিনি তড়িঘড়ি করে রৌদ্রকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। রৌদ্র মুচকি হেসে তার সঙ্গে বাড়ির ভেতরে ঢুকলো। কিন্তু এত কিছুর মাঝেও একটি আশ্চর্য বিষয় হলো, রৌদ্র একবারও অরিনের দিকে ফিরে অবধি তাকালো না। অরিনের বুকের কোণে আবারও এক অতি পরিচিত চিনচিনে ব্যথা শুরু হয়েছে। চোখের কার্নিশে এসে ভিড় জমিয়েছে অশ্রুকণা। নিঃশ্বাস নিতে বুঝি কষ্ট হচ্ছে মেয়েটার। অরিন হাঁসফাঁস করতে থাকে। হঠাৎ করে অনেক বোনের দিকে খেয়াল করে। বোনের এমন হাল দেখে বুঝে নেয় যা বোঝার। ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে বোনকে বাহুডোরে আগলে নেয়। তারপর বোনের কাঁধে হাত রেখে বাড়ির ভিতরে ঢুকলো। অরিনও নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা চালায়। নিজের এমন ব্যর্থ অনুভূতিকে এতটা প্রশ্রয় দিয়ে লাভই বা কে? রৌদ্রকে নিয়ে এই মুহূর্তে বাড়ির সকলেই কেমন ব্যস্ত হয়ে গেল। অরিনের বড় মামা শফিক রহমান আর ছোট মামা রফিক রহমান রৌদ্রসহ বাকিদের নিয়ে সোফায় বসে এটা সেটা নিয়ে আলাপ করছেন। অরিনের দুই মামি স্মৃতি বেগম আর রাহেলা বেগম এবং অরিনের নানু আনোয়ারা বেগম টেবিলে খাবার সাজাতে সাজাতে ব্যস্ত। যেখানে স্মৃতি বেগম রান্নাঘর থেকে খাবার আনা নেওয়ার কাজ করছে, সেখানে রাহেলা বেগমের হাতের কাছে থালা বাজি নিয়ে টেবিলের এক করে দাঁড়িয়ে আছেন। এক দৃষ্টিতে তাকিলেন রৌদ্রের দিকে। বরাবরই রৌদ্রকে তার বেশ পছন্দ নিজের বড় মেয়ে কুহিলির জন্য। এ নিয়ে বহুবার আলাপও রেখেছে আনোয়ারা বেগমের কাছে। তিনি চান রাফিয়াকে বোঝায় রৌদ্রের কাছে ও রৌদ্রের সাথে কুহিলিকে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু কোনো এক অজানা কারণে আনোয়ারা বেগম বারংবারই এই ব্যাপারটা এড়িয়ে যান। এতে অবশ্য বেশ মনোক্ষুণ্ণ হয়েছেন রাহেলা বেগম। তবু শাশুড়ির সাথে তেমন কোনো তর্ক বিতর্কে জড়াননি তিনি। কিন্তু আজ হঠাৎ চোখের সামনে রৌদ্রকে দেখে তার এতদিনকার মনের ভেতরে সুপ্ত ইচ্ছেটা বুঝি ডানা ছাপড়াতে লাগলো। রৌদ্রকে তিনি এমন সামনাসামনি দেখেননি বহু বছর হলো। তিনি শুধু মেয়েকে এহসান বাড়ির বড় বউ হিসেবে দেখতে চেয়েছিলেন বলেই রৌদ্রের সঙ্গে মেয়ের বিয়ের স্বপ্ন দেখতেন তিনি। আর দেখবেন নাই বা কেন? নাম, খ্যাতি, যশ সব দিক থেকেই তো এহসান বাড়ির বেশ নাম ডাক। তার উপর আজকে রৌদ্রকে সামনাসামনি দেখে তো তার প্রায় খুশিতে আত্মহারাই হতে ইচ্ছে করছে। এতক্ষণে মনে মনে রৌদ্রের পাশে কুইলিকে বসিয়েও ফেলেছেন তিনি। রান্নাঘর থেকে মাংসের বাটিটা হাতে নিয়ে টেবিলের দিকে আসছিলেন। আনোয়ারা বেগম পাশেই রাহেলা বেগমকে অমন একদৃষ্টিতে থাকতে দেখে ধীর পায়ে এগিয়ে এসে কুনিতে গুঁতোই দিলেন। হঠাৎ এমন কানে হকচকিয়ে ওঠেন রাহেলা বেগম। হাতে থাকা কাচের থালা বাসন পড়তে গিয়েও কোনো রকমে বেঁচে যায়। আনোয়ারা বেগম ছেলে বউয়ের এমন হাবভাবে শিকুচি করে তাকায়। ধীরস্বরে গলায় ছা চেনে বলেন, এত মনোযোগ দিয়ে কি দেহ কুহিলির মা? মেহমান গড়ে কি আজকে আর খাওন দিতে পারমু, নাকি একেবারে তাগো জাওনের কালে খাওয়াইয়া পাঠামু? শাশুড়ির অমন ঘটে দেওয়া কথায় নাক ফুলালেন রাহেলা বেগম। হাতে থাকা বাসনগুলো টেবিলে রাখলেন সশব্দে। এখানেও আনোয়ারা বেগম চিটপনি কাটতে ভুললেন না। আরে আস্তে রাহো, এগুন কি তোমার বাপের বাড়িতে আনছুনি? এমনি তেজ দাহ কি লেগা? একের পর এক খোটা দেওয়া কথায় চোখ মুখে বিরক্তি কুচকে ফেলেন রাহেলা বেগম। মনে মনে শাশুড়ির গোষ্ঠীর সহ উদ্ধার করতে ভুললেন না তিনি। হালকা গলায় খাকারি দিয়ে বলে হচ্ছেন, আম্মা অন্তত এখনের জন্য একটু নিজের মুখটাকে লাগাম রাখেন। বাড়ি ভর্তি মেহমান, এসব যদি কারো কানে যায় তাহলে কি কেলেঙ্কারিটাই না হবে ভাবতে পারছেন? যদিও কথাটা যুক্তি আছে, তবু ছেলের বউয়ের মুখে শোনায় দমলেন না আনোয়ারা বেগম। বরঞ্চ আরো খানিকটা ফুসে উঠে গজ গজ করতে করতে বললেন, কি কইলা? আমার মুখে লাগাম টানতাম মানে? রাহেলা বেগম কিছু বলবেন তার আগে সেখানে উপস্থিত স্মৃতি বেগম এক হাতে তার স্যালাডের বাটি, অন্য হাত দিয়ে জায়ের হাত চেপে ধরায় ইশারায় চুপ থাকতে বলেন। তারপর শাশুড়ির দিকে তাকিয়ে অনুনয় করে বললেন, আম্মা, আপনারা নিজেদের এই গৃহযুদ্ধ না হয় মেহমানগুলো চলে গেলে আবার শুরু করিয়েন। এখন আপাতত এখানেই সবটাই ইতি টানুন। নিরপেক্ষ পক্ষের কথায় দুজনেই চুপ করে গেলেন। আনোয়ারা বেগম চুপ করলেও মুখ ছামটে মাতে ভুললেন না। ওদিকে রাহেলা বেগম স্মৃতি বেগমের হাত ধরে বলেন, আপা আপনি একটু থাকেন, আমি যাব আর আসবো। মেয়েগুলোকে একটু ডেকে নিয়ে আসি, বাড়িতে মেহমান, অথচ তাদের নিচে নামার নামগন্ধও নেই। বলে তিনি স্মৃতি বেগমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাঁটা ধরলেন মেয়েদের রুমের দিকে। যাওয়ার পথে অবশ্য শাশুড়ির কথায় আবারও আর চোখে তাকালেন। হ যাইবই তো, খালি কামের তো বাসনের ধান্দা।
কামসুর একটা, বুঝি না লাগে আমি? আমার চুলগুলান তো আর বাতাসে পাকে নাই। অত্যন্ত বিরক্তি নিয়ে রাহেলা বেগম বলেই বসলেন। কচু বোঝেন। ব্যাস, আগুনে বুঝি ঘি ঢালার উপক্রমী হলো কথাটা। আনোয়ারা বেগম ফুঁসে উঠে বলেন, দেখছো বড় বউ, দেখছো কি কইলো আমারে? অবস্থা বেগতিক দেখে এগিয়ে এলেন সিথি বেগম। চোখ দিয়ে ইশারায় রাহেলা বেগমকে জায়গা ত্যাগ করতে বললেন, না হলে কে জানে কোন অঘটন ঘটে যায় মুহূর্তে। সিথি বেগম শাশুড়ি কাঁধে হাত রেখে নমনীয় কঞ্চে বলেন, থাক আম্মা, বাদ দেন। হ হ, বাদ তো দিমুই, প্রতিবার তো এটাই করি। হায় মোর কপাল, কোন কুক্ষণে যে পোলাটা আমার এমন এক বিশালী করল্লারে বিয়া কইরা ঘরে তুলছিল। শাশুড়ি হা উদাসে অলক্ষে মুখ টিপে হাসছেন সিথি বেগম। পাচ্ছে না আবার দেখতে পেয়ে রেগে বমি হয়ে তার উপরেই না ফেটে যায়। কারো কাছে সজ্জিত খাবার টেবিল জুড়ে হরেক রকমের খাবারের বাহার, রান্নার সুঘ্রাণ যেন সম্পূর্ণ বাড়ি চিড়ি মোমো করছে। শফিক রহমান আর রফিক রহমান মিলে কবির সাহেব আর সাব্বির সাহেবের পাতে সযত্নে এটা ওটা এগিয়ে দিচ্ছেন। অনেক বসেছে নিজের বনুর পাশে, বরাবরের নিয়ম মাফিক বোনের পাতে মাছের কাঁটা বেছে দিচ্ছে সতর্কতার সহিত। রৌদ্র বসেছে অরিনের একেবারে মুখোমুখি, তাকে ঘিরে রেখেছে বাড়ির গৃহিণীরা, এটা সেটা দিতে ব্যস্ত। খাবারের স্তূপ বানিয়ে ফেলেছে ইতিমধ্যে। এত কিছুর মাঝেও দু একবার আর চোখে অরিনের দিকে তাকিয়েছে ছেলেটা, কিন্তু মেয়েটা কেমন নির্জীব হয়ে নিজের খাবারের দিকেই মনোযোগ দিয়ে রেখেছে। এইসব দেখে রোদ্রের বুকটাও চিনচিনি উঠছে। বাইরে থেকে নিচেকে সামলে খাবারের মনোযোগ টানে রৌদ্র। ঠিক তখনই কেউ একজন চুরি রিমছিম শব্দ তুলে রোদ্রের পাশের চেয়ার টেনে বসে পড়ে। অরিন খেতে খেতে আর চোখে একবার তাকায় কুহিলির দিকে, তখনই তার চক্ষু ছানাবার হয়ে আসে। চ্যাপচ্যাপ করে তাকিয়ে থাকে সামনে বসা কুহিলির পানে। মেয়েটা আজ একটু বেশি সেজেছে মনে হচ্ছে। কানে পাথরের ঝুমকো, কালার করা চুলগুলো ফুলিয়ে বেঁধে রাখা, ছোচের উপর লেপটে আছে গাঢ় গোলাপ লিপস্টিক, চোখের উপর আইলাইনার বাহার দেখে অন্য বুঝি প্রাণ যা যা অবস্থা। এদিকে কুহেলি বারংবার চুরির শব্দ তুলে বিশেষ কোনো একজনের মনোযোগ কাড়ার ব্যাপক চেষ্টায় চালাচ্ছে, কিন্তু এতগুলো মানুষের মাঝে তাকে কি আর দেখা যাবে? কুহেলি মুখ ফিরিয়ে খাবার খেতে শুরু করে। প্রায় মিনিট 5 পর বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো আসিফ আর সোহেলি। আসিফ শফিক সিথি দম্পতির একমাত্র ছেলে। আসিফ এখন উপজেলার একটি বেসরকারি ব্যাংকের কর্মরত আছে, আর সোহেলি হচ্ছে কুহিলির ছোট বোন। সবে মাত্র এসএসসি শেষ করে ইন্টারে উঠল মেয়েটা। আসিফের বাড়ি আসার পথে সোহেলির কলেজ, তাই রোজ দুজনে একসঙ্গে বাড়ি ফেরে। আজও তার ব্যতিক্রম ঘটেনি। আসিফ বাড়িতে প্রবেশ করে অবাক হয়ে একটু জোরই বলল, অনেক রৌদ্র। আসিফের কণ্ঠ পেয়ে বাড়ির সকলে দরজার দিকে দৃষ্টি ফেলে। আসিফ তৎক্ষণাৎ গট গট পায়ে এগিয়ে এসে টেবিলের সামনে দাঁড়ায়। তাকে দেখে রৌদ্র খাবার ছেড়ে দাঁড়িয়ে পড়ে, অতঃপর বুকে জড়িয়ে ধরে আসিফকে। কেমন আছো আসিফ ভাইয়া? আসিফ রৌদ্রকে ছেড়ে দিয়ে উৎফুল্ল হয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। তা হ্যান্ডসাম, তুই কেমন আছিস? ফরেন থেকে এসে তো একবারও এলি না দেখা করতে। আসিফের কথা মুচকি হাসলো রৌদ্র মাথা চুলকে। কিছু বলবে তার আগে আসিফ বলল, আচ্ছা পরে শুনবো সব, তুই আগে খাবার খা। আমিও জয়েন করছি তোদের সাথে, জাস্ট গিভ মি 10 মিনিট। বলেই সে চলে গেল ফ্রেশ হতে। ওদিকে সোহেলি এখনো তাকিয়ে আছে চলে যাওয়া মানুষটার দিকে। কে জানে এই আজ বুড়ো বয়সের লোকটাকে দেখলে তার কি জানি হয়। লোকটার সামনে এলেই বেচারি হৃৎপিণ্ড তার গতি মিস করে, তবুও তার ভালো লাগে এই উৎপীড়ন। তাই তো ইচ্ছে করে বিভিন্ন বাহানা দিয়ে রোজ লোকটার সঙ্গে বাড়ি ফিরে মেয়েটা। সোহেলি একটা ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে নিজের ভাবনার সুতো ছিঁড়ে হাঁটা ধরলো নিজের রুমের উদ্দেশ্যে। এতক্ষণে ঘামে এক গোসল হয়ে গিয়েছে তার। এক্ষুনি ফ্রেশ হতে না পারলে মাথা ধরবে নিশ্চিত। খাওয়া দাওয়া পর্ব শেষ হয়েছে সেই কখন। রৌদ্র, অনিক, অরিন, আসিফ, সোহেলি আর কোয়েলি সবাই মিলে বাড়ির উঠোনে চেয়ার পেতে আড্ডা দিচ্ছে বলে ভুল হবে, বরং সবাই বিরক্ত হয়ে কোহলির কথা শুনে যাচ্ছে। মেয়েটা সে কখন থেকে ন্যাকামো করে এটা সেটা বলে যাচ্ছে, বিরতিহীনভাবে থামার নাম নিচ্ছেই না। অরিন আর টিকতে না পেরে উঠে দাঁড়ায়। তাকে উঠে পড়তে দেখে সকলেরই দৃষ্টি তার দিকে নিবদ্ধ হয়, কেবল রৌদ্র বাদে। কি হয়েছে? অনেক জিজ্ঞেস করতে অরিন জোরালো কণ্ঠে জবাব দেয়,
আসলে আরেকটু পরেই তো রওনা দিতে হবে, তাই শেষমেশ নানুর সাথে কিছুক্ষণ সময় কাটাতে যাচ্ছি। আবার কবে আসি না আসি। অনেক প্রত্যুত্তর কিছু না বলে মাথা ঝাঁকায়। অরিন সেখান থেকে চলে আসে হাঁপ ছেড়ে বাসে। আর একটু সেটাই থাকলে নিশ্চিত তার মাথায় ধরে যেত। অরিন গুনগুন করতে করতে নিজের রুমে চলে যায়। ব্যাগগুলো আগে গুছিয়ে রেখেছে সে, তবুও আরেকটু না হয় চেক করা যাক। অরিন সবকিছু উল্টে পাল্টে দেখছে, তখনই তার খুলে রাখা দরজার ঠোকা পড়ে। অরিন সেদিকে না তাকিয়ে বলে, কয়েক পল কেটে যাবার পর কারো সারা শব্দ না পেয়ে অরিন পেছনে তাকায়। ফিরে তৎক্ষণাৎ থতমতই খেয়েছে দরজার সামনে রৌদ্রকে দাঁড়ানো দেখে। রোদ ভাই, আপনি এভাবে বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। রৌদ্র বুঝি এই কথাটার অপেক্ষা ছিল। বলতে দেরি, কিন্তু তার ভেতরে ঢুকতে দেরি হলো না। সে নিজেদের মাঝে বেশ খানিকটা দূরত্ব রেখে ছটন হয়ে দাঁড়ায়। অতঃপর পকেটে দুহাত কোচে গম্ভীর গলায় সুচ হয়, তুই ঠিক আছিস?